সকলে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক এভারেজ বা গড়। ভালো করে দেখে নেবে, একদম সহজতম পাটিগণিতের চ্যাপ্টার। আমি প্রথম যেভাবে শুরু করেছি, প্রথমে করেছি বাস্তব সংখ্যাতত্ত্ব, তারপরে তারপরে দুটো ক্লাসে করেছি লসাগু গসাগু, এরপরে আমি স্টার্ট করছি গড় বা এভারেজ। গড়ের দুটো ক্লাস লাগবে, তার মধ্যে মোটামুটি তোমরা বুঝাই গেছো যে স্যার কীরকমভাবে ক্লাস করায়। দুরকমভাবে ক্লাস করাবো, দেন হোমওয়ার্ক দেবো, সলভ হবে, এক একটা টপিক কমপ্লিট হবে। তোমাদের একটা জিনিস ভালো লাগছে, প্রত্যেকেই প্রায় হোমওয়ার্ক আমাকে করে জমা দিচ্ছ, এইভাবেই কন্টিনিউ করো, দেখবে ম্যাথে কোনো ডাউট থাকবে না। এই পাটিগণিতের এই চ্যাপ্টার করার পরে আবার আমি একটু পিছনের দিকে ফিরে আসবো, সেখানে আবার দুটো সপ্তাহ সরলীকরণ বা সিম্পলিফিকেশান নিয়ে আমরা ডিসকাস করবো। তুমি একটু লিভ করে জয়েন করো, দেখবে বুঝতে পারবে, অসুবিধা হবে না। ওকে, দেখো এই এভারেজ বা গড় বলতে আমরা কি বুঝি? কোনো জিনিসের বা কোনো রাশির এভারেজ বলতে আমরা কি বুঝি? খুব ইজি জিনিস, যে সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। ধরো এ বি সি ডি, এই চারটে রাশির গড় করতে বলেছে। তাহলে চারটে রাশির গড় করতে বলা মানে প্রথমেই কী করতে হবে? চারটে রাশির সমষ্টি করা প্রয়োজন। সমষ্টি বলতে কি কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ চারটে রাশির সমষ্টি, কোনো অসুবিধা নেই। এবার রাশির সংখ্যা কটা? সংখ্যা হচ্ছে চারটি রাশি আছে, 1 2 3 4, অর্থাৎ চারটি আছে। তাহলে গড় কত হবে? গড় হবে, সবসময় মনে রাখবে, সমষ্টি বাই সংখ্যা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4। কোনো অসুবিধা নেই। এই হলো একদম আদি অকৃত্রিম গড়ের নিয়ম, কোনো অসুবিধা নেই। তাহলে গড় মানে আমরা বলতে পারি রাশিগুলির সমষ্টি বাই কটি রাশি আছে বা রাশিগুলির সংখ্যা। এই হলো গড়ের কনসেপ্ট। এটা হলো প্রাথমিক কনসেপ্ট। এরপরে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যেগুলো জানতে হয় সূত্রর ভিত্তি করে, যে কতগুলি স্বাভাবিক সংখ্যার গড় কত n সংখ্যক, বিজোড় সংখ্যার গড় কত, জোড় সংখ্যার গড় কত, তাদের বর্গের গড় কত, এগুলো কিন্তু এই চ্যাপ্টারের ট্রিক্স বা ফর্মুলা হিসাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে এই হচ্ছে প্রাথমিক কনসেপ্ট। এর ওপর ভিত্তি করে আমি পরপর ফর্মুলা নোট ডাউন করে যাব, অঙ্ক আরম্ভ করব, দেখবে কোনো ডাউট থাকবে না। চলো ফার্স্ট ফর্মুলা নোট ডাউন করো। আমি ট্রিক্স কথাটা এখানের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা ফর্মুলা বলাটাই বেটার। দেখো 1 নম্বর বলে হেডিং করে লেখো যে n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। কেউ বলতে পারবে কত হয়? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলি একদম প্রথম ক্লাসে কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি। 25 কেন? n সংখ্যক বলেছি, n সংখ্যক স্বাভাবিক গড় কত হয়? লিখে নাও n প্লাস 1/2। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, নোট ডাউন করবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো n প্লাস 1/2। এবার স্বাভাবিক সংখ্যাকে আবার কটা ভাগ করা যায় জানি আমরা, যে দুটো ভাগে, একটা জোড় একটা বিজোড়। পড়েছিলাম কি না? তাহলে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর দিয়ে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত জানো? বলতে পারবে? শুধু n, অসুবিধা নেই। n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় শুধুমাত্র n। এই ফর্মুলাগুলো কিন্তু তোমার জন্য মুখস্থ থাকে। 3 নম্বর প্রত্যেকে নোট ডাউন করো। প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, সংখ্যার এখানে গড় কথাটা মিস করে গেছি, সংখ্যার গড় বলে লেখো। সংখ্যার গড় কত হবে কেউ জানো? কোনো আইডিয়া আছে? প্রণব বলতে পারবে যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় কত হয়? n প্লাস 1। যেন মনে থাকবে। বিজোড় সংখ্যা হলে নর্মাল n, আর জোড় সংখ্যা হলে n প্লাস 1। কোনো অসুবিধা নেই। এরপরে খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর ফর্মুলাটা, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হয়, আমি করাবো। নোট ডাউন করবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়।
প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। বর্গের কথা তো আন্ডারলাইন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। বলতে পারবে কত হয়, খুব ইম্পর্টেন্ট। নোট ডাউন করো, n+1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6। লেখা হয়েছে n+1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6। এই ফর্মুলাগুলো কিন্তু এই চ্যাপ্টারের ভিত্তি, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। আমি বারবার বলছি, ফর্মুলা কিন্তু অন্যভাবে মনে না রেখে শুধুমাত্র প্র্যাকটিস করে করে মনে রাখো, দেখবে কখনোই ভুল হবে না। হচ্ছে, নোট ডাউন করো 5 নম্বর, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, দ্যাট ইজ কিউবের এভারেজ। ঘনের গড় কত হয়? আশা করি অনেকেই জানো, হয়তো ভুলে গেছো। নোট ডাউন করো, n ইন্টু n+1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4। মনে থাকবে, ফর্মুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো করার জন্য। বোঝা গেছে না যায়নি? বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের মোটামুটি কি ফর্মুলা করতে হয়, এগুলো তার হচ্ছে নিয়ম। হচ্ছে, আর দুটো স্পেশাল বলে নোট ডাউন করে নাও, এটার নাম্বারিং করতে হবে না, স্পেশাল বলে নোট ডাউন করো যে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় ইজ ইকাল টু কত হয়? n+1 ইন্টু n+2 ডিভাইড বাই 3। মনে থাকবে 1 থেকে n পর্যন্ত কিন্তু, ঠিক আছে, n সংখ্যক নয়, মানে nগুলি নয়, n পর্যন্ত। তাহলে n+1 ইন্টু n+2 বাই 3। কোনো অসুবিধা নেই। এটা গেল কার ক্ষেত্রে? জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। আন্ডারলাইন করে রাখো, খুব ইম্পর্টেন্ট। লাস্ট লিখে রাখো যে 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় এর ফর্মুলাও কিন্তু ইম্পর্টেন্ট, লিখে রাখো, n ইন্টু n+2 বাই 3। কোনো অসুবিধা নেই। তাহলে কোন দুটো ওয়ার্ড বেশি করে মাথায় রাখতে হবে? একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা আর একটা বর্গ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের প্রথম যে ফর্মুলাগুলো আমাদের জেনে রাখা দরকার, 5টা, আর এখানে 2টো। এই 7টা কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো অঙ্ক স্টার্ট করব তখন কিন্তু এইগুলো পরপর যেন করে ফেলতে পারি। অসুবিধা নেই। তাহলে বুঝতে পারবে যে ফর্মুলার ভিত্তি করে কিন্তু কীরকমভাবে সলভ হয়। আগে বলো, এতটা পর্যন্ত প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, নোট ডাউন করা হয়েছে এতটা? দেখো, 4-এর ফর্মুলা কি বলেছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, n+1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, n+1 এর হোল স্কোয়ার বাই 4। মনে থাকবে এই দুটো ফর্মুলা, একটা বর্গ একটা ঘন, অর্থাৎ একটা স্কোয়ারের গড় আর একটা কিউবের গড়। নিশ্চয়ই বোঝা গেছে? শেষের দুটো 1 থেকে n পর্যন্ত মানে বলে দিল, ধরো 1 থেকে 97 পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত। বোঝা গেছে? যেখানে লিমিটটা ইন্ডিকেট করে দিচ্ছে। আর n সংখ্যক মানে বলবে প্রথম 97টা। তাহলে দুটো পার্থক্য বুঝতে পারলে? 1 থেকে 97 আর প্রথম 97, এই কথাটার মান নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি না? চলো অঙ্ক করব, নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হয়েছে? প্রত্যেকে নোট ডাউন করেছো ফর্মুলাগুলো? প্রত্যেকটা ফর্মুলা নোট ডাউন করেছো? এই চ্যাপ্টার কিন্তু ফর্মুলার ওপর অনেকটাই নির্ভরশীল। হচ্ছে? চলো, লেখা হয়েছে তো? ফার্স্ট কোশ্চেন একদম সহজ, যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় পড়ে। আজকের প্রথম প্রবলেম, একদম প্রত্যেকের অ্যান্সার চাই, মুখে কেউ বলবে না, চ্যাটে বলবে। দেখো, লেখো, প্রথম
প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ফার্স্ট প্রশ্ন, প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে আমাদের কোন ফর্মুলা এরকম উল্লেখ আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়? কোন ফর্মুলায় উল্লেখ আছে? কি ফর্মুলা? ফার্স্ট ফর্মুলা। কি ফর্মুলা কেউ বলো একজন। ভেরি গুড, n+1/2। এখানে n বলতে কত? n বলতে 42। ব্যাস, 42 + 1/2 মানে কত? 43/2 মানে কত? 21.5। আশা করি প্রত্যেকে কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। হচ্ছে নেক্সট কোশ্চেন। চলো তাড়াতাড়ি করব, আমাকে তাড়াতাড়ি করতে হবে, কেন কম্পিটিটিভে যত কম সময় বেশি করে সলভ করানো যায়। ভেরি গুড, কারো কোনো ডাউট নেই নিশ্চয়ই? ফর্মুলা অ্যাপ্লাই করবো, করতে পারবে। এবার 1 থেকে 37 পর্যন্ত, 1 থেকে 37 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? বর্গের গড় কত? এই হচ্ছে নেক্সট প্রবলেম। দেখো এই প্রবলেমের ক্ষেত্রে কি হয়, যেটা বেশিরভাগ ছেলে সূত্র জানলেও ভুল করে, ভালো করে শোনো। এর ফর্মুলা কি? দেখো শেষের আগের ফর্মুলাটা কি বলেছিলাম? n+1 ইন্টু n+2/3 এটা বলা হয়েছিল বর্গের জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়ের ক্ষেত্রে। এবার এখানে nটা কি আমাকে কেউ বলতে পারবে? এখানে nটা কি? n মানে কি 37? না, 37 নয়। এখানে n হলো, ব্যাকেটে লিখে রাও, খুব গুরুত্বপূর্ণ, শেষ জোড় স্বাভাবিক সংখ্যা। মনে থাকবে? শেষ জোড় স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে 37 পর্যন্ত অনেক জোড় সংখ্যা আছে, 2, 4, 6 থেকে আরম্ভ করে যদি 37 পর্যন্ত আমি ধরি, 37টা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? কোনটা? 37টা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে 37 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর মধ্যে কি আমি 37কে ধরতে পারি? ধরা উচিত নয়। তাহলে 37-এর আগের জোড় সংখ্যা কোনটা? 36। তাহলে এক্ষেত্রে n = কত হবে? 36 হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে 36 ভ্যালু বসাও। 36 + 1 ইন্টু 36 + 2 /3। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। দেখো 36 + 1 মানে কত? 36 + 1 মানে 37। 36 + 2 মানে কত? 38 /3। এবার গুণ তুমি সুন্দর করে সাইডে করে নাও। 37 ইন্টু 38, 1 স্টেপে গুণ করলে 7 × 8 = 56, হায় থাকছে 5, 8 × 3 = 24, 7 × 3 = 21, 24 আর 21 45, 45 × 5 = 50, হাতে রইল 5, 3 × 3 = 9, 5 = 14। তাহলে 1406/3। তাহলে যদি সেটাই হয় 3 দিয়ে ভাগ করো। 3 × 4 = 12, 2 0, 3 × 6 = 18, 2 6, 3 8 = 24, 2 0 6 6। তাহলে 468.66 আমার তাই তো বেরোচ্ছে। মেবি আমার ক্যালকুলেশান ভুল হতে পারে বা তোমাদের কারোর ভুল হতে পারে, একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। বলো কোনো সমস্যা থাকলে, কোনো ব্যাপার থাকলে বলো। 37 ইন্টু 38 গুণ করব, 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে? কোনো অসুবিধা আশা করি নেই, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলবে। ফর্মুলাটা বুঝতে পারলে? এখানে সবথেকে শোনো না, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা প্রত্যেককে ভালো করে বলছি। সমস্যা হয় জোড়ের ক্ষেত্রে। 1 থেকে 37 পর্যন্ত পরপর সংখ্যার জোড়, কিন্তু 37টা নিচ্ছি নেব না কেন? 37 কি জোড়? জোড় নয়। যেখানে n হলো শেষ জোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 36, 37-এর জাস্ট আগে। তাহলে 36 + 1 × 36 + 2 /3। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না?
তাহলে কি হতো? বীজের যদি বিজোড় বলতো 37ই বলতাম। এবার ধরো এটা বললো যে 1 থেকে 38 পর্যন্ত পরপর বিজোড়, তখন 38 কি বিজোড়? 38 বিজোড় নয়, তখন কি ধরতাম? তখন 37 ধরতাম। ভেরি গুড, আশা করি কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? ওকে, ভেরি গুড। পরের প্রশ্ন জলদি। 3 নম্বর প্রশ্ন আজকের। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে n ইকুয়াল টু কত? 12, কোনো ডাউট নেই। ঘনের গড়ের ফর্মুলা কি আমি লিখিয়েছি বলো? n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই কত হবে? 4 হবে কি হবে না? তাহলে n এর জায়গায় 12 বসাও, 12 + 1 এর হোল স্কোয়ার বাই 4, 4 দিয়ে কাটলে 3, 12 + 1 মানে 13, তার হোল স্কোয়ার মানে 3 ইন্টু 169 হবে কি হবে না? হ্যাঁ কি না? তাহলে 9 3 27, হাতে রইল 2, 6 3 18 2 20, হাতে রইল 2, 3 1 3 2 5 হচ্ছে 507। তোমাদের কারুর কোনো সামান্য ডাউট থাকলে আমাকে বলো। কোনো ডাউট নেই? শুধু তাহলে দেখো, এই গড়ের প্রবলেম যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো কিন্তু এই রকমভাবে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমাদের ফর্মুলার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। নিয়ম তো নিশ্চয়ই আছে বিভিন্ন অঙ্কের, কিন্তু ফর্মুলা ভিত্তিক অঙ্কগুলো কিন্তু তা এরকমভাবেই করতে হবে। হয়েছে না হয়নি? হয়েছে তো? চলো এরপরে একটু অন্যরকম টাইপের যাই। তাহলে ফর্মুলার ভিত্তিকে যাই অঙ্কই দিক তোমরা পারা যাবে। আমি হোমওয়ার্ক দেবো যখন তোমরা করে করে দেখাবে। যেমন লসাগু গসাগু তোমরা প্রত্যেকেই করে দেখিয়েছো প্রায়, কিন্তু এখনও বলছি অনেকেই দেখাওনি। এটা প্রত্যেকের রেসপন্সিবিলিটি কিন্তু আমাকে দেখিয়ে নেওয়া। যাদের তো আমাকে পাঠাও, যারা ডাউট আছে আমি বলে দিই। আমি অ্যান্সার দিইনি। তুমি কে বলো তো, কী নাম বলো তো? কোন? আচ্ছা আমি তাহলে দেখবো। আমি তাহলে বেশি অনেককেই জিজ্ঞেস করবে বা অনেকেই আমরা যারা আমাকে পাঠায়, আমি মোটামুটি কোনটা ভুল কোনটা ঠিক, কী করতে হবে কোনটা করতে হবে আমি বলে দিই। মেবি তোমারটা ওভারলুক করে গেছি, আর একবার আমাকে একটু মেসেজ করে দিও, নাহলে আমি বুঝতে পারবো না। একটু বলে দিও যে স্যার একটু। কে বলো তুমি? নামগুলো বলো একটু। মৌসুমি বেতালের দেখেছি আমি, ঠিক হয়েছে। মৌসুমি বেতালের দেখেছি, ঠিক হয়েছে। তবে প্রিয়ার ভুল হয়েছিল, প্রিয়াকে আমি বলে দিয়েছি। প্রিয়াঙ্কার একটু সামান্য যেগুলো ধরতে পারোনি বলে দিয়েছি। আমাকে একটু নামগুলো বলে যে মৌসুমি বলছি বলে, কেন এত হোমওয়ার্ক ঢোকে তো আমার একটু সমস্যা হয়। তবে অনেকেই বলে যে কানাই যেমন সুন্দর অঙ্ক করে, কানাইয়ের সব ঠিকঠাক হয়েছে। জাহিরের কিন্তু কোনো হোমওয়ার্ক আমি এখনও পর্যন্ত পাইনি। জাহিরের বন্ধু সুমন পারভিন, তারও কিন্তু হোমওয়ার্ক আমি পাইনি। তো আমার নামগুলো যাদের মনে থাকে বলে দিচ্ছি। অনিরুদ্ধ সুন্দর করে পাঠিয়েছো আমাকে, আমি দেখে নিয়েছি। তো যারা আমাকে এই ব্যাচের প্রত্যেকের তো নাম তো এখন আমার মুখস্থ হয়নি, তো একটু পাঠিয়ে রেখো। সুজাতা তুমিও কিন্তু ভালো করে অঙ্ক করো, যা দেবো আমাকে করে রাখবে, ঠিক আছে? তুমি পুরনো স্টুডেন্ট, তোমাকে যেন বলতে না হয়। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো পারা যায় কি না। বলেছে এর আয়, এটা একদম সহজ অঙ্ক, এরকমও কিন্তু খুব পড়ে। এর আয় বিয়ের দ্বিগুণ, এর আয় বিয়ের দ্বিগুণ, বিয়ের আয় সি এর 3 গুণ, সি এর 3 গুণ, তাদের গড় আয় 1000 টাকা হলে এ ও সি এর আয়ের পার্থক্য কত? চেষ্টা করো প্রত্যেকে। এর আয় বিয়ের 3 গুণ, বিয়ের আয় বিয়ের দ্বিগুণ, বিয়ের আয় সি এর 3 গুণ, তাদের গড় আয় 1000 টাকা হলে এ ও সি এর
আয়ের পার্থক্য কত? চেষ্টা করবে একটু, দেখা যাক পারো কিনা চেষ্টা করে, তারপর আমি করব। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আশা করি তোমাদের যে কম বেশি অঙ্কের বই, বিভিন্ন রকম বই আছে, ইংলিশ মাধ্যম, বাংলার মাধ্যম। যাদের নেই তারা একটু আমাকে পার্সোনালি জানিও, তাহলে তাদেরকে আমি কিছু এক্সট্রা করে কিছু বইয়ের পিডিএফ পাঠাতে পারি, ঠিক আছে? যাদের একদমই কোনো অঙ্কের বই নেই একটু আমাকে পার্সোনালি জানিও। যাদের আছে তারা নিজের মতো করো, শুধু আমি যেগুলো দিই সেগুলো নয় কিন্তু। যেমন একটা ভালো লাগলো প্রণবের ক্ষেত্রে, প্রণব আমাকে দুটো প্রবলেম পাঠালো, বেশ ভালো স্ট্যান্ডার্ডের প্রবলেম, যেগুলো ইংলিশ মাধ্যমে, মানে যে করবে সে কিন্তু পাঠাবে, এটা কিন্তু আমি বুঝতে পারবো। একটু চেষ্টা করো, চেষ্টা করলে কিন্তু অঙ্ক আটকাবে, যে কোনো চ্যাপ্টারের হোক আমাকে পাঠাও, ঠিক আছে? আমি কিন্তু সঙ্গে সঙ্গে না করে দিতে পারলেও আমি ঠিক করে দিই, রাত্রিবেলা হোক, যখন হোক আমি করে দিই প্রত্যেককে, ঠিক আছে? চলো, কারুর যদি কোনো ম্যাথ বই না থাকে আমাকে সেটাও জানিও যে ম্যাথ বই স্যার আমার নেই। ওকে, দেখো, আচ্ছা অ্যান্সার একজনের অসীমার অ্যান্সার পেলাম, বাদ বাকি ধরে নাও এখানে সি এর আয় ধরো এক্স টাকা। যদি সি এক্স টাকা হয়, বি এর আয় সি এর 3 গুণ, তাহলে বি কত টাকা হবে? 3x টাকা হবে, কোনো অসুবিধা নেই। আবার এ এর আয় বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 3x হয় তাহলে এ কত হবে? 6x টাকা হবে, হ্যাঁ কি না? তাহলে গড় কত? গড় আয় বলেছে কত? 1000 টাকা, তাহলে বলতে পারি 6x প্লাস 3x প্লাস এক্স ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 1000 টাকা। কোনো অসুবিধা থাকলে বলো। টোটাল বা সমষ্টি বাই কতগুলি বা সংখ্যা, সেটা ইজিক্যাল টু গড় হয়, কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারি 10x বাই 3 ইজিক্যাল টু 1000, একটা শূন্য কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 300, কোনো অসুবিধা নেই। x বলতে কার ভ্যালু ধরেছিলাম? সি, তাহলে সি এর আয় কত? 300, কোনো অসুবিধা নেই। যদি সি এর আয় 300 হয় তাহলে এর আয় কত? এর আয় কত? এর এক্স মানে 300, এ বলতে 6x, দ্যাট ইকাল টু 6 ইন্টু 300, 1800, তাহলে এর আয় 1800, সি এর আয় 300, তাহলে পার্থক্য কত? পার্থক্য 1800 মাইনাস 300, কত হবে? 1500, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করে প্রত্যেকে, খুব কঠিন কিন্তু নয়। হয়েছে তো? বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। হয়েছে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। ও ওকে, ভেরি গুড। চলো পরের প্রশ্ন। বলেছে খুব গুরুত্বপূর্ণ, দেখো নেক্সট প্রশ্ন নোট ডাউন করবে। বলেছে 5টি দ্রব্যের মধ্যে প্রথম 4টির মূল্য, 5টি দ্রব্যের মধ্যে প্রথম 4টির মূল্য 39 টাকা। আচ্ছা, মূল্য নয়, গড় মূল্য কথাটা ইউজ করো, ভুল বললাম। গড় মূল্য 39 টাকা ও শেষ 4টির গড় মূল্য 42 টাকা। হচ্ছে প্রথম দ্রব্যটির দাম 40 টাকা হলে শেষ দ্রব্যটির দাম কত? দারুণ প্রশ্ন, চেষ্টা করো যারা পারবে, তারপর আমি করাবো, একটু টাইম নাও। 5টি দ্রব্যের মধ্যে প্রথম 4টির গড় মূল্য 39 টাকা এবং শেষ 4টির গড় মূল্য 42 টাকা। প্রথম দ্রব্যটির দাম যদি 40 টাকা হয় তাহলে শেষ দ্রব্যটির দাম কত? দেখো তো পারা যায় কি না। একটু চেষ্টা করো।
খুব কঠিন নয় কিন্তু। স্যার পাচ্ছি না তো। বাকিরা চেষ্টা করো, তারও নয় কিছু। ওকে, দেখো তাহলে কটা দ্রব্য? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। প্রথমটার দাম কত? 40 টাকা বলে দেওয়া আছে, হ্যাঁ কি না? পরেরটা ধরে নাও জিনিসগুলো হচ্ছে এ, একটা বি এক দাম, সি দাম, আর এর দাম ডি, হ্যাঁ কি না? তোমাকে শেষ দ্রব্য অর্থাৎ ডি কত এইটা বের করতে বলেছে। প্রশ্ন তো এইটাই, ভালো করে বোঝো। প্রশ্ন তো এটাই বলে দেওয়া আছে যে প্রথম দ্রব্যটির দাম 40 টাকা, বাকি আরও 4টে আছে এ বি সি ডি ধরে নিয়েছি, শেষটির দাম কত। এবার একটা ভালো করে বুঝে দেখো, প্রথম 4টির গড় মূল্য 39 টাকা, তাহলে প্রথম 4টি বলতে কত? 40 এ বি সি, এটা প্রথম 4টি, তাহলে বলতে পারি 40 প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 4টি বলেছে মানে ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু কত হবে? 39 হবে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এই কথাটা বুঝতে পারলে কি না? যে প্রথম 4টির গড় মূল্য 39 টাকা এবং শেষ 4টি বলতে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা প্রথম 4টি, এটা শেষ 4টি, এদের গড় কত? কত হবে? 42 বলতেই পারি, কোনো অসুবিধা নেই। এরপরে এটা কোনাকুনি গুণ করতে পারি তো, এটা কোনাকুনি গুণ করলে কত হবে? 40 প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 39 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয়? 9 4 36, 4 3 12, 3 15, 156। ভেরি গুড। এরপরে যদি শুধু এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করি তাহলে কত হবে? 156 মাইনাস 40 হবে কি হবে না? হবে তো। বিয়োগ করলে তাহলে কত দাঁড়াচ্ছে? 116। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান দাঁড়াচ্ছে 116। তুমি এই সমীকরণে যেটা এইখানে এই দিকে আছে সেখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গা 16 বসাতে পারো। তাহলে 116 প্লাস ডি ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 42। বলা যায় কি যায় না? কারোর কোনো সামান্য ডাউট থাকলে আমাকে বলবে, বলা যায় তো? তাহলে 116 প্লাস ডি ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 4 16, 168 হচ্ছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে? 168 মাইনাস 116, বিয়োগ করে দেখো 2 5, তাহলে ডি এর মান কত? 42। অর্থাৎ শেষ দ্রব্যটির মূল্য কত? 42। কারুর কোনো সামান্য প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করো। গেছে বোঝা? কোন সমীকরণটা বলো? দ্বিতীয়টা কি বলেছে? যে শেষ 4টি দ্রব্যের মূল্য গড় মূল্য 42, তাহলে শেষ 4টি দ্রব্য কী কী? এ বি সি ডি, তাদের গড় কত হয়? এ প্লাস বি প্লাস সি বাই 4 ইজিক্যাল টু 42। বলতে পারি তো? বলতে পারা যায়, হ্যাঁ কি না? ওকে ওকে, সুন্দর। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, কোনো না পারা থাকলে, কোনো ডাউট থাকলে, কোনো ব্যাপার থাকলে, বোঝা গেছে না যায়নি, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? হয়েছে তো? চলো এরপরে কিছু অঙ্কের দিকে যাওয়া যাক, যে অঙ্কগুলো গতিবেগের অঙ্ক। এই গতিবেগের অঙ্কগুলো আমরা যখন সময় ও দূরত্ব করব তখন আবার রিপিট করব, তার আগে গড়ে তো হয়েই যাবে, যেহেতু গড় বেগ সম্বন্ধে কনসেপ্ট আছে। চলো দেখো পারা যায় কি না। প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো কোশ্চেন আগে। বলেছে যে এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম 5 কিমি 40 কিলোমিটার পার আওয়ার বেগে এবং পরের 5 কিমি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। ওনার
সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? ওনার সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? ভালো করে দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু বুঝে নাও, তারপরে আমি শর্টকাট ট্রিক্স বলে দেবো। এটা টোটাল যাত্রাপথ, তাহলে 5 কিলোমিটার আর 5 কিলোমিটার, তাহলে এটা বলতে পারি যে এই ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এই ডিস্টেন্স, হ্যাঁ কি না? তাহলে দুটো সমান পথ অতিক্রম করেছে, একটা গেছে 40 কিলোমিটার পার আওয়ারে আর একটা গেছে কত? 60 কিলোমিটার পার আওয়ারে, হ্যাঁ কি না? যদি এই রকম কন্ডিশান হয়, যে কন্ডিশানে দুটো দূরত্ব সমান হয়, যদি এটা 6 কিলোমিটার এটা 10 কিলোমিটার বল, তাহলে কিন্তু আমরা এই কোনো আলোচনায় আসতে পারতাম না। এই আলোচনা করতে পারছি একটাই কারণে, যে উভয় ক্ষেত্রে দূরত্বটা ইকুয়াল। তাহলে বলতে পারি দুটো সমান যাত্রাপথ অতিক্রম করেছে, হ্যাঁ কি না? তাহলে একটা ট্রিক্স লিখে রাখো, এই ট্রিক্সটা এখন আমি শেখাচ্ছি, যখন সময় দূরত্বের অঙ্ক করাবো তখন জিজ্ঞেস করবো, তখন ভুলে যাবে না। লিখে রাখো, সমান দূরত্ব যদি যথাক্রমে x কিলোমিটার পার আওয়ার ও y কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করা হয় তাহলে গড় বেগ, খুব ইম্পর্টেন্ট, তাহলে গড় বেগ ফর্মুলা কেউ বলতে পারবে? সুজাতা বলা যাবে ফর্মুলা কি হবে? কেউ জানো? নোট ডাউন করো। ভেরি গুড, 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, এটাকে বক্স করে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা তখনই হবে যদি বেগ দুটো সমান হয়, কোনো অসুবিধা নেই। বেগ বলছি, দূরত্ব দুটো সমান হয়, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে দুটো দূরত্বই 5 কিমি বলেছে, তাই এই ট্রিক্স বা এই ফর্মুলা গ্রহণযোগ্য। যদি না হয় তখন কিন্তু আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? অতএব গড় বেগ ইজ ইকুয়াল টু 2xy, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইড বাই 40 প্লাস 60, হ্যাঁ কি না? তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 আপাতত রাখো, ডিভাইড বাই 100, এর শূন্য কেটে গেল, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার। বলো, কারুর কোনো সামান্য ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে, কোনো বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? কখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? যদি দুটো সমান দূরত্ব বলে। তাহলে এরকমও যদি কোশ্চেন আসে, কী করবে? যে বলল একজন ব্যক্তি কোনো একটা দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ারে গেছে, আবার যখন ফিরে আসে তখন 70 কিলোমিটার পার আওয়ারে ফিরে এসছে। বুঝতে পারলে কথাটা কি বললাম? কোনো এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ারে গেছে, ধরো এ আর বি একটা দূরত্ব, আবার 70 কিলোমিটারে ফিরে এসছে, সেক্ষেত্রে গড় বেগ কত হবে? তখন কি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? ইয়েস অর নো বলবে আমাকে। তখন কি আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারবো? ভেরি গুড, হতে পারে মানে হবেই। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারি, এমনকি করবও, কারণ এ বি গেছে, এ বি ফিরে এসছে, অর্থাৎ দ্বারা দূরত্বটা অলওয়েজ সমান। তাহলে এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি বা এভারেজ বেগ কত হবে? 2 ইন্টু 40 ইন্টু 70 ডিভাইড বাই 40 প্লাস 70, যেটা অ্যান্সার বেরোবে। বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট আছে? তাহলে একটা জিনিস প্রত্যেকে মাথায় রাখবে, যদি কখনো অঙ্ক এরকম দেয় যে এক ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ারে গেল এবং সেই দূরত্বই সে 70 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে ফিরে এলো, তাহলে তার সমগ্র গতিবেগের গড় বেগ কত? যেহেতু সমান দূরত্ব গেছে, সমান দূরত্বে ফিরে এসছে, তাই 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই ফর্মুলা আমরা অ্যাপ্লাই
করতেই পারি। সেক্ষেত্রে অ্যান্সার হবে কি, যা যেরকম ডেটা দেওয়া আছে সেরকম রেসপেক্টে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু বসাবো, অ্যান্সার বের করব। কোনো অসুবিধা আছে হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। নেই তো? চলো এরপরে দেখো অঙ্কটার ধারা কীভাবে চেঞ্জ হয়ে যায় যদি সমান দূরত্ব না বলা থাকে। ভালো করে দেখ, নেক্সট অঙ্ক নোট ডাউন করো। এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ার বেগে, পরবর্তী 20 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ার বেগে ও শেষ 30 কিমি 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? দেখো খুব গুরুত্বপূর্ণ, আগের যে প্রবলেমটা তোমাদেরকে আমি দিলাম তার সঙ্গে পার্থক্যটা বুঝতে পারলে? পার্থক্যটা কি? আগেরটা ছিল সমান 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 সব, এখানে কি প্রথমে 10 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার, তারপরে 30 কিলোমিটার, অর্থাৎ কখনোই দূরত্ব সেম হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি করা উচিত? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, একটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম যে ফর্মুলা আমায় জানা দরকার, বেগ ইজিক্যাল টু কী হয়? দূরত্ব বাই সময়। এটা কে জানো না? আশা করি প্রত্যেকেই জানো, বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। সেমভাবে সময় ইজিক্যাল টু কী হয়? দূরত্ব বাই বেগ। বলতে পারি তো? বলা যায়। আবার একইভাবে এটাও বলতে পারি, দূরত্ব ইজিক্যাল টু কী বলতে পারি? বেগ ইন্টু সময়। এইটা তিনটে পারস্পরিক আমরা সূত্র ব্যবহার করতেই পারি। তাহলে যদি এই রকম তিনটে বিভিন্ন দূরত্ব থাকে তখন গড় বেগ কী হয়? ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে মোট দূরত্ব বাই মোট সময়। মনে থাকবে কি ফর্মুলা? তখন গড় বেগ ইজিক্যাল টু মোট দূরত্ব বাই মোট সময়। কোনো অসুবিধা নেই? তাহলে দেখো ভালো করে শোনো, দূরত্ব তো কোনো ডাউট নেই, কি 10 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার প্লাস 30 কিলোমিটার, তাহলে তিনটে মোট দূরত্ব আমার জানা হয়ে গেল। কিন্তু সময় কি আমরা বলতে পারবো? অবশ্যই পারবো, যদি ডেটা তুমি ভালো করে লক্ষ্য রাখো। দেখো 10 কিলোমিটারটা কি? দূরত্ব। 5 কিলোমিটার পার আওয়ারটা কি? বেগ। তাহলে সময় বের করতে গেলে কি করতে পারি? দূরত্ব বাই বেগ বলা যায়। তাহলে প্রথমের দূরত্ব কত? 10, বেগ কত? 5 হলো। পরের সময় কত লাগবে? দূরত্ব কত? 20, বেগ কত? 4। পরের দূরত্ব কত? 30, বেগ কত? 6। বলো, বলতে পারি হ্যাঁ কি না? কোথা থেকে পাচ্ছি? আমরা এই সময়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। কি সময়ের ফর্মুলা? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। দূরত্ব 10, বেগ 5, দূরত্ব 20, বেগ 4, দূরত্ব 30, বেগ 6। গেছে বোঝা? চলো ক্যালকুলেশন করে নাও। 10 প্লাস 20 30, 30 প্লাস 5 30 প্লাস 30 60, ডিভাইড বাই 5 দিয়ে ভাগ করলে 2 5 5, তাহলে 60 ডিভাইড বাই 2 7 5 12, দ্যাট ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার গড় বেগ। বলো কে বুঝতে পারলে না? কার বুঝতে কোনো সমস্যা আছে আমাকে নিশ্চিন্তে বলতে পারো। ক্যালকুলেশন আমি নিজের মতো করো না, ক্যালকুলেশন আমি কীভাবে করছি তোমার দেখার দরকার নেই, তুমি নিজের মতো করো। আগে এই লাইনটা বুঝতে পারলে কিনা, নিচের লাইনটা, এটা ইম্পর্টেন্ট, যে মোট দূরত্ব বাই মোট সময়, এটা বুঝতে পারলে কিনা বলো। ক্যালকুলেশন তোমার ব্যাপার, তুমি কিভাবে করবে বলো আমাকে। এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা, যে মোট দূরত্ব বাই মোট সময়টা কীভাবে বের করেছি?
মোট দূরত্ব দেখাই যাচ্ছে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার। মোট সময় মানে কত? দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। 10 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 10 দূরত্ব 5 কিলোমিটার পার আওয়ার বেগ, 20 দূরত্ব 4 কিলোমিটার পার আওয়ার বেগ, 30 দূরত্ব 6 কিলোমিটার পার আওয়ার বেগ। তাহলে ক্যালকুলেট করে নাও। বলো কারুর সমস্যা আছে? আমাকে রেসপন্স করো, বলো। না স্যার। প্রত্যেকে বোঝা গেছে? যারা রেসপন্স করছো না একটু রেসপন্স করে রাখো। অমিত বুঝতে পারলে? অমিত একবারও কোনো রেসপন্স করে দেখছি না। অমিত বোঝা গেছে? কুসুম বুঝতে পেরেছো? বলবে আমাকে। প্রণব তোমার নিশ্চয়ই ডাউট হওয়ার কথাই নয়। রৌনক বুঝতে পারলে? জাহির বোঝা গেছে? সুমন নস্কর, ওয়াসিম, সুরঞ্জন আমাকে রেসপন্স করবে প্রত্যেকে। ওকে, বুঝে গেলে তো খুব ভালো। তাহলে দেখো, এভারেজের ক্ষেত্রে প্রথম দিন এই সহজ টাইপের প্রবলেমগুলো করালাম। আগামী এভারেজের ক্লাসে আমি হচ্ছে একটু ডিফিকাল্ট, একটু ট্রিক্স নির্ভর প্রবলেম করাবো। প্রত্যেকে কিন্তু শুক্রবার না শনিবার কবে একটা ডেট আছে, মেবি শুক্রবার, ক্লাসে কিন্তু প্রত্যেকে উপস্থিত থেকো। আগামী সপ্তাহে যে মক হবে সেখানে কিন্তু বলে রাখি, বাস্তব সংখ্যা, লসাগু গসাগু অ্যাজ ওয়েল অ্যাজ গড় তিনটে মিলিয়ে হবে। মানে যত সপ্তাহ বাড়বে তত করে কিন্তু একটা সপ্তাহে যে ম্যাথের চ্যাপ্টারগুলো হবে সেগুলো আস্তে আস্তে করে ইনক্লুড হতে থাকবে। কথাটা বুঝতে পারলে? যাতে প্রত্যেকের পুরনো জিনিসগুলো প্র্যাকটিস থাকে। হয়েছে? কোনো অসুবিধা নেই তো? চল, আজকে এতটাই থাক। কোনো ডাউট হলে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। আমি একটু রেকর্ডিং দিয়ে নেবো, দেখে নিও। ঠিক আছে? রেকর্ডিংয়ে তাহলে বুঝতে পারবে হয়তো না টুকে। ঠিক আছে? কি বললাম? ওকে, চল আজকে এতটাই থাক। ঠিক আছে? চল।